নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো বারো। আর স্বর্ণালীর সঙ্গে আমি রয়েছি সুদীপ্ত। আগেবারে সুদীপ্ত এবং আরো বারো। আজ প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো, সংশোধনাগারে সেলে টিভি লাগানোর আবেদন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের। আর এই এখতিয়ারে আমার নেই, এমনটাই বলেছেন। এই এখতিয়ার আমার নেই মন্তব্য করেছেন বিচারক। জেল কর্তৃপক্ষকে বিবেচনার নির্দেশ দিতে পারেন আরজি কুন্তল ঘোষের আইনজীবীর। আমার নির্দেশের পর বাজেট করবে জেলা কর্তৃপক্ষ, তারপর সেটা অর্থ দপ্তরের কাছে যাবে, এমনটাই বলা হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, আরো বলা হয়েছে যে অর্থ দপ্তর পাশ করলে তবেই টিভির জন্য বরাদ্দ করা হবে। মন্তব্য বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়। প্রাথমিক নির্দেশ না দিলে ওই পর্যন্ত পৌঁছতে পারবো না, তাই প্রাথমিক পদক্ষেপের জন্য আপনার নির্দেশ বিশেষভাবে জরুরি। মন্তব্য কুন্তল ঘোষের আইনজীবী। অর্থাৎ বোঝাই যাচ্ছে সুদীপ্ত যে এবার কিন্তু কুন্তল ঘোষ অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যিনি অভিযুক্ত সেই কুন্তল ঘোষ। তোমার আশা করছি মনে থাকবে সুদীপ্ত যে বলাগড়ের তৃণমূল নেতা কুন্তল ঘোষকে বারংবার আমরা কিন্তু এই যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তা কিন্তু আমরা উঠে আসতে দেখেছি তার নাম, এবং সেই কুন্তল ঘোষেরই কিন্তু এবার আর্জি। তিনি কি আর্জি জানিয়েছেন বিচারক কাছে যে এবার সিসিটিভি লাগাতে হবে সংশোধনাগারে। একদমই তাই, এবং সেখানে টিভি লাগানোর কথা বলা হয়েছে স্বর্ণালী। এবং তবে এই যে টিভি লাগানোর বিষয়টি, এই বিষয়টি বিচারপতি তিনি বলতে পারেন না, তিনি শুধুমাত্র আর্জি জানাতে পারেন। এবং এই ক্ষেত্রে যদি বাজেট পেশ হয় তবে সেক্ষেত্রে এখানে সংশোধনাগারের সেলে টিভি লাগানো যাবে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, এবার কুন্তল ঘোষের আইনজীবী ঠিক কি আর্জি জানিয়েছেন, এ বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, বিষয়টিতে যাওয়ার আগে আমি সুদীপ্তকে সংশোধন করে দিই। সুদীপ্ত, উচ্চ আদালত অর্থাৎ কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যারা বিচার করেন তাদেরকে বিচারপতি বলা হয়। নিম্ন আদালত বা নঙ্গর দায়রা আদালতের বিচারককে বিচারক বলা হয়। সেই রকমই সিবিআই আদালতের বিচারকের কাছে আজ কুন্তল ঘোষের পক্ষ থেকে একটি আবেদন জমা পড়লে সেই আবেদনের মূল দাবি হচ্ছে যে তার সেলের মধ্যে কি ব্যবস্থা করা হোক। এই আবেদনের প্রেক্ষিতে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় আদালতকে জানান। তিনি বলেন যে এর এখতিয়ার তার নেই, এর জেল কর্তৃপক্ষের কাছে তাদের আবেদন জানাতে হবে। যদিও কুন্তল ঘোষের আইনজীবী আদালতের কাছে যা বলেন, যেহেতু তিনি এখন জেল কাস্টডিতে রয়েছেন অর্থাৎ এই আদালতের এখতিয়ারের মধ্যে রয়েছেন, সুতরাং আদালতের একটি নির্দেশ পাওয়ার পরই কিন্তু ব্যবস্থা গ্রহণ করা যাবে। বিচারক তাকে স্মরণ করিয়ে বলে দেন যে আদালত যদি কোনো নির্দেশ দেন তাহলে সেক্ষেত্রে ওই টিভি লাগানোর ক্ষেত্রে জেল কর্তৃপক্ষকে তার বাজেট দিয়ে ফিনান্স ডিপার্টমেন্টে পাঠাতে হবে, এবং ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অনুমোদন পেলেই তবে ওই টিভির জন্য বরাদ্দ হবে অর্থ। অর্থাৎ এক্ষেত্রে নির্দেশ দিলেই যে টিভি লাগানো যাবে তার কোনো বিষয় নয়। আইনজীবী তার কাছে সুপারিশ করেন আদালত তার রায় উল্লেখ করুক যে জেল কর্তৃপক্ষ এই আবেদনটি বিবেচনা করে দেখুক। অর্থাৎ এই কনসিডারেশনের যে বিষয়টি, সেই বিষয়টি যদি তার রায় উল্লেখ না থাকে তাহলে পরবর্তী পদক্ষেপের জন্য জেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণই করতে পারবেন না। যদিও আদালত এখনো এর কোনো সম্পূর্ণ রায়দান করেননি, তবে আদালত জানিয়েছেন যে এই বিষয়টি বিবেচনার মধ্যে তিনি রেখেছেন এবং পরবর্তীকালে এ বিষয়ে তিনি রায়দান করবেন। অর্থাৎ এখনো পর্যন্ত এই বিষয়টি বিবেচনার মধ্যেই থাকবে। আপাতত সঙ্গে থাকো তুমি পীযূষ দা। আপনাদের আবারও জানিয়ে রাখি, সংশোধনাগারের সেলে এবার টিভি লাগানোর আবেদন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের। তবে এই এখতিয়ার আমার নেই মন্তব্য করেছেন বিচারক। জেল কর্তৃপক্ষকে বিবেচনার নির্দেশ দিতে পারেন এবং আরজি কুন্তল ঘোষের আইনজীবীর। আমার নির্দেশের পর বাজেট করবে জেল কর্তৃপক্ষ, এমনটাই বলেছেন বিচারক। তারপর সেটা অর্থ দপ্তরে যাবে। অর্থ দপ্তর যদি পাস করে তাহলে পরে এই টিভির জন্য বরাদ্দ। মন্তব্য বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের। অন্যদিকে ইডি তদন্ত পদ্ধতিতে ফের বিরক্ত আদালত, বিরক্ত বিশেষ সিবিআই আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়। ইডি এগুলো কি করছে, এমনটাই বলেছেন তিনি।
একদমই সুদীপ্ত, এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি বিচারকের আরো মন্তব্য যে কিভাবে তদন্ত করছে ইডির তদন্তকারী অফিসারদের বোঝা উচিত এ বিষয়ে। কোম্পানির নামে সমন করলে হবে না, কোম্পানির ডিরেক্টরদের নামে সমন করতে হবে। মন্তব্য বিশেষ সিবিআই আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়। এবং দুই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ জমা, একজন পূর্বতন যে ডিরেক্টর রয়েছেন তার বিরুদ্ধে সমন করা এবং তা হাজিরা দিলেও ব্যবস্থা নেওয়া যাবে না, এমনটা বলা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষদা, ঠিক কি জানতে পারছো, ডিটেলে জান। দেখো, নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতার নাম কিন্তু সকলেরই জানা। এই অর্পিতার দুটি কোম্পানি ছিল, যে কোম্পানি দুটির বিরুদ্ধে কগনিজেন্স নিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এই কগনিজেন্সের প্রেক্ষিতে ওই দুটি কোম্পানির নামে সমন তারা ইস্যু করেছে এবং সেই সমনের কপি ওই কোম্পানির এক পূর্বতন ডাইরেক্টরকে তারা সেই সমনের কপি রিসিভ করিয়েছে। ওই পূর্বতন ডাইরেক্টরই আজ সিবিআই স্পেশাল আদালতে হাজির হন আইনজীবীকে নিয়ে। তার আইনজীবী দাবি করেন যে যেহেতু কোম্পানির বিরুদ্ধে কগনিজেন্স নেওয়া হয়েছে, তাহলে একজন পূর্বতন ডাইরেক্টরকে কিভাবে সেখানে ডাকা হয়। তার কারণ সেই ডাইরেক্টরের অবস্থান কিন্তু বর্তমানে নেই, এছাড়াও ওই কোম্পানির কোনো অস্তিত্ব নেই, যার ফলে যে ওই কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরদের মিটিং ডেকে সেখানে কোনো রেজলিউশন নেওয়া হবে। ফলে কিভাবে একটা কোম্পানির বিরুদ্ধে কগনিজেন্স দেওয়া সমন একজন পূর্বতন ডাইরেক্টরকে সমন ধরিয়া হাজিরার নির্দেশ দিতে পারে ইডি। এতেই ক্ষুব্ধ হন বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়। তিনি আদালতের পরিষ্কার জানিয়ে দেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আইনজীবীকে এই তদন্ত গতি প্রকৃতি বা এই তদন্ত ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যে করছে, এই তদন্ত কিভাবে সম্ভব। তার কারণ একটা কোম্পানির বিরুদ্ধে যদি কোনো কগনিজেন্স না হয়, তাহলে সেক্ষেত্রে তারা সেই কোম্পানিকে সমন করতে হবে এবং সেই কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরদের সমন না করে সেই কোম্পানিকে সমন করে কি লাভ। এক্ষেত্রে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তদন্তে এই কোম্পানির সঙ্গে যুক্ত যে ডাইরেক্টররা রয়েছেন তাদেরকে ব্যক্তিগত নামে সমন করতে হবে, তবেই তো সেই সমনের ভিত্তিতে সেই ডাইরেক্টররা ব্যক্তিগতভাবে তারা হাজিরা দেবেন। এখানে কোম্পানির বিরুদ্ধে কগনিজেন্স নেওয়া হলো, অথচ ডাইরেক্টরকে ডেকে পাঠানো হলো। ডাইরেক্টরদের বিরুদ্ধে যদি কগনিজেন্স নেওয়া হতো, তাহলে সেক্ষেত্রে তাদের ব্যক্তিগতভাবে সমন করতে হতো। ইডির এই তদন্ত সঠিক পথে এগোচ্ছে না বলে মনে করছে আদালত। তাই আদালত সেই তদন্তকারী অফিসারকে স্মরণ করিয়ে দিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেন যে এই ধরনের তদন্ত গতি প্রকৃতি হওয়া তিনি আশা করছেন না। এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে সঠিকভাবে ব্যক্তিগতভাবে সেই ডাইরেক্টরদের সমন করতে হবে এবং তবেই তারা হাজিরা দিতে পারবেন। যদিও আবেদনকারীর পক্ষ থেকে বলা হয় যে তাহলে তারা কি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কাছে হাজিরা দেবেন, এ বিষয়ে বিচারক মন্তব্য করেছেন যে যেহেতু তারা আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন, তাই আদালত মনে করছে যে যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে আদালত উপযুক্ত ব্যবস্থা নেবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের বিরুদ্ধে। আইনজ্ঞ মহলের মতে যেহেতু আদালতে সওয়ালটি নথিভুক্ত হয়েছে, তাই এক্ষেত্রে নতুনভাবে চিন্তা ভাবনা করতে হবে এনফোর্সমেন্ট ডাইরেক্টর। বেশ, অনেক ধন্যবাদ পীযূষ কান্তি তোমাকে। ইডির তদন্ত পদ্ধতিতে এবার ফের বিরক্ত আদালত, বিরক্ত বিশেষ সিবিআই আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়। তিনি যেমনটা প্রশ্ন করেছেন যে ইডি এগুলো কি করছে, কিভাবে তদন্ত করছে ইডির তদন্তকারী অফিসারদের বোঝা উচিত, কোম্পানির নামে সমন করলে হবে না। অর্থাৎ আজ ইডি ভর্ৎসিত হলো বিচারকের কাছে। আর এবার সুদীপ্ত, আমরা যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো আবারও, যে সোহমের বিরুদ্ধে আদালতে হোটেল মালিক এবং তার পরিবারকে হুমকির অভিযোগ দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন সেই হোটেল মালিক। এবং সেই সঙ্গে নিরাপত্তা এবং তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদনের মামলার অনুমতি বিচারপতি অমৃতা সিনহার চলতি সপ্তাহে মামলার শুনানি রয়েছে বলেই জানা যাচ্ছে। সোহমের বিরুদ্ধে আদালতে এবার হোটেল মালিক, যে ঘটনা ঘটেছিল আমরা জানি সুদীপ্ত, যে সোহম
চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। অন্যদিকে পাল্টা অভিযোগও করেছিলেন সোহম চক্রবর্তী। ঠিক এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, তোমার থেকে জানতে চাইবো যে যেদিন সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল, সেদিন সোহমের সঙ্গে হোটেল মালিকের ঠিক কিভাবে বচসা বাঁধে, ঠিক কি ঘটনা ঘটেছিল সেদিন? নিউ টাউনের সাপুর্য এলাকায় ঘটনা ঘটেছিল, সেখানে একটি রেস্তোরাঁতে শুটিং করতে যায় সোহম চক্রবর্তী এবং সেখানে গাড়ি পার্কিং নিয়েই মূলত সমস্যাটা শুরু হয়। যেখানে গেটের সামনে সোহম চক্রবর্তীর গাড়ি রাখা ছিল, আর সেই গাড়ি নাড়াতে বলা হয়, হোটেল রেস্তোরাঁর পক্ষ থেকে বলা হয় যে গাড়িটা সরিয়ে নেওয়ার কথা। আর সেখানে এই সোহম চক্রবর্তী দেহরক্ষীদের সঙ্গে হোটেল কর্তৃপক্ষের ঝামেলা বাঁধে। সেখানেই কিন্তু হোটেল কর্তৃপক্ষকে মারধর করার অভিযোগ ওঠে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এবং তার যে সমস্ত দেহরক্ষী তাদের বিরুদ্ধে মারধর করার অভিযোগ ওঠে। পাল্টা সোহম চক্রবর্তী কিন্তু অভিযোগ করেন যে সংসদ অভিষেক ব্যানার্জি এবং তার নামে ওরা গালাগালি করে, যার কারণে কিন্তু মারধর করে। এই ঘটনার পরেই কিন্তু টেকনোসিটি থানার পুলিশ এসে সেখান থেকে রেস্তোরাঁর মালিককে আটক করে নিয়ে যায়। তারপরে কিন্তু রাতেই কিন্তু ছেড়ে দেওয়া হয় মুচলেখা নিয়ে। তারপরে কিন্তু পরের দিনেই রেস্তোরাঁর মালিক কিন্তু টেকনোসিটি থানাতে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। তারপরে পাল্টা অভিযোগ জানায় সোহম চক্রবর্তী টেকনোসিটি থানাতে। তারপরেই কিন্তু আবারও হাইকোর্টের দ্বারস্থ হলো রেস্তোরাঁর মালিক সহ তার ম্যানেজাররা। একদমই জাহাঙ্গীর, ধন্যবাদ তোমায়। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে সুদীপ্ত যে এই সোহম চক্রবর্তী, তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী, তার বিরুদ্ধে কিন্তু এবার আদালতে হোটেল মালিক এবং তার পরিবারকে এবার হুমকির অভিযোগ করা হচ্ছে। এবং এই মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি বলেছেন যে চলতি সপ্তাহে এই মামলার শুনানি রয়েছে, এমনটাই সম্ভাবনা রয়েছে। তবে এই মামলার শুনানিতে কি উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। আরো এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আরো। আর এই মুহূর্তে সুদীপ্ত আমরা যে খবরের দিকে নজর রাখবো, বহরমপুর পুরসভার 14 জন পুরকর্মীর বেতন আটকে দেওয়ার অভিযোগ করা হচ্ছে। বেতন আটকানোর অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী দাবি করছেন যে পুরকর্মীরা কংগ্রেসের কর্মী বলেই তাদের এবং তারা কংগ্রেসের সমর্থক এবং কর্মী বলেই তাদের এই বেতন আটকে দেওয়া হয়েছে। তবে তারা দরিদ্র এবং এই পুরকর্মীরা কিভাবে জীবনযাপন করবেন তারা যদি বেতন না পায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী। যদিও বহরমপুর পুরসভার চেয়ারম্যানের দাবি, গত কয়েক মাস ধরে সাধারণ মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ হয়েছেন ওই পুরকর্মীরা, তাই এই পদক্ষেপ। তবে সব মিলিয়ে অধীর রঞ্জন চৌধুরী এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, ঠিক কি ঘটনা ঘটেছে? অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন? দেখো সুদীপ্ত, অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য যে 14 জন পুরকর্মী তারা বহরমপুর পুরসভার পুরকর্মী এবং তাদের মধ্যে মহিলা কর্মীও রয়েছে। সুতরাং তাদের অন্যায়ভাবে বেতন আটকে দিয়েছে বহরমপুর পুরসভা। এবং কংগ্রেসের আরো দাবি যে তারা কংগ্রেস কর্মী সমর্থক বলেই তাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে বেতন আটকে দেওয়া হয়েছে। তুমি জানো যে বহরমপুর লোকসভার যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ইউসুফ পাঠান জয়ী হলেও বহরমপুর শহরে তুলনামূলকভাবে কম ভোট পেয়েছে তৃণমূল। সুতরাং এই কারণেই তৃণমূলের আক্রোশ এবং কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছে তাদের বেতন আটকে দিয়েছে, এমনটাই অভিযোগ কংগ্রেসের। যদিও বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায় তার দাবি, তিনি জানাচ্ছেন যে শুধুমাত্র 14 জন নয়, মোট 53 জনের বেতন আটকে দেওয়া হয়েছে। তাদের মধ্যে তৃণমূল এবং বিজেপি কর্মীরাও রয়েছেন। সুতরাং বহরমপুর যে পুরসভা, সেই পুরসভার জায়গাটা হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়ার জায়গা। সেই পরিষেবা ব্যাহত হয়েছে ওই সমস্ত পুরকর্মীদের দ্বারা, যারা দীর্ঘ 2-1 মাস ধরে মতন পরিষেবা দেননি। সে কারণেই তাদের নিয়ম মেনেই তাদের বেতন আটকে দেওয়া হয়েছে। যদি তাদের কিছু বরাদ থাকে তাহলে নির্দিষ্ট জায়গায় বা পৌরসভার যে সমস্ত কর্তৃপক্ষ রয়েছে তাদের সামনে তারা নিজেদের যে পরিষেবা ব্যাহত হচ্ছে সেগুলো তারা প্রকাশ করবেন এবং প্রয়োজনে তারা আদালতে যেতে পারেন। নিয়ম মেনেই কিন্তু এই 53 জনের বেতন আটকে দেওয়া হয়েছে এবং যে সমস্ত কর্মী আরো এরকম ভাবে জড়িত রয়েছে তাদের বিষয়ে তদন্ত চলছে, তাদেরও দরকার হলে বেতন আটকে দেওয়া হবে। এবং পুরসভায় 2000-এর উপর কর্মী রয়েছে, তাদের মধ্যেও কিন্তু অনেক কংগ্রেস কর্মী রয়েছে, তাদের কিন্তু বেতন আটকে দেওয়া হয়নি। তারা পুরসভার পরিষেবা কোন নিয়ম মেনে এই বেতন আটকে দেওয়া হয়েছে কল্যাণ? নিয়ম মেনে যেটা পুরসভা বলছে যে পুরসভার নিয়ম রয়েছে যে পুরসভার কাজ যদি হয় তাহলে পুরসভা কিন্তু যে কোনো কর্মীর উপরে অ্যাকশন নিতে পারে এবং সেটা কিন্তু পুরসভার নিয়মের মধ্যেই রয়েছে। কারণ পুরসভা মানুষের যে পরিষেবা অর্থাৎ পানীয় জল থেকে, রাস্তাঘাট থেকে, বিদ্যুৎ থেকে এবং যে সমস্ত মানুষের কাজকর্ম দৈনন্দিন থেকে ট্যাক্স থেকে সে সমস্ত কাজ পুরসভায় পরিচালিত হয়। আর এই পুরসভা গভর্নমেন্টের
প্রায় 2 লক্ষ লোক, তার মধ্যে এই পুরসভা পরিষেবা দিয়ে থাকে। সুতরাং এই পরিষেবা ব্যাহত হলে তার দায় পড়তে হবে কিন্তু বহরমপুর পৌরসভার উপর। সেক্ষেত্রে চেয়ারম্যানের শিক্ষণটি হবেন, যার ফলে কিন্তু যারা পুরকর্মী তারা রাজনীতি তারা করতেই পারে, কিন্তু পুরসভার কাজ ছেড়ে রাজনীতি করবেন এটা হতে পারে না। সুতরাং তাদের নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু তাদের বেতন আটকে দেওয়া হয়েছে এবং তারা দরকার আদালতে যেতে পারেন। এই যে পুরসভার চেয়ারম্যান যে দাবি করছেন আদালতে যেতে পারেন, অর্থাৎ তার বক্তব্যের স্পষ্ট যে তিনি নিয়ম মেনেই করেছেন এবং আদালতের পক্ষের জন্য তার তিনি হুঁশিয়ারও দিচ্ছেন। এবং যে পুরকর্মীরা এই বেতন আটকে গেছে তারা কিন্তু চৌধুরীর মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছে যে তারা স্বাভাবিকভাবে দরিদ্র মানুষ, সুতরাং তাদের বেতন আটকে দিলে কিভাবে তাদের সংসার চলবে, দিন যাপন হবে, সুতরাং পুরসভা এটা করতে পারে না। এখন দেখা যাক এই 14 জন সহ 53 জনের বেতন পুরসভা কি আটকে রাখে, আগামী দিনে তাদের বহাল হয় বা তারা নিয়ম অনুযায়ী বেতন পায়, সেদিকে তাকিয়ে থাকতে হবে। সুদীপ্ত, বেশ, অনেক ধন্যবাদ করলেন তোমাকে। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, তবে চেয়ারম্যানের দাবি গত কয়েক মাস ধরে সাধারণ মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ হয়েছেন ওই পুরকর্মীরা, তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে। পানীয় জল বন্ধ হয়ে গেল। আজকে থেকে শুনছি কংগ্রেস করা বা কংগ্রেসের পক্ষে মতামত দানের জন্য তাদের কাছে যারা আইডেন্টিফাই হয়েছে এরকম 14 জনের বেতন আটকে দেওয়া হয়েছে, ট্রেজারি থেকে ডিসপাস হয়ে গেছে। স্বাভাবিক না মানবিক মুখ হিসাবে অধীর চৌধুরী এর আগেও মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। মুখ্যমন্ত্রী অমানবিক হতে পারেন, কিন্তু অধীর চৌধুরী তো মানবিক, তিনি কতটা রেসপন্স করবেন সেটা পরের কথা। যে কারণে উনি অভিযোগ করছে, এখন অফিসের চাকরি না করে ওনার যে বাগানবাড়ি, ওনার যে ওই রাজবাড়ি, ওনার যে পার্টি অফিস ক্লাব, এগুলোতে দিনরাত ওনার লোককে গালাগালি দেওয়ার জন্য বা পলিটিক্স করার জন্য সেটা করবে। তাহলে সেটা করতে গেলে পরে অফিসটা তাহলে পাবলিক সার্ভিস দেবে কোথায়? এদিকে পাবলিকে পয়সা নিচ্ছে, এদিকে পাবলিক গভর্নমেন্ট মানে পাবলিক মানি নিচ্ছে। তাহলে পাবলিক সেই জায়গা থেকে বহরমপুরের মানুষ কনজারভেন্সি, এমার্জেন্সি সার্ভিস, জল বা বন্যা জাতীয় জায়গায় বা এডুকেশন পারপাসে যেগুলো আছে সেগুলোতে ছাত্রছাত্রী থেকে হ্যাম্পার্ড হচ্ছে। স্বাভাবিকভাবেই একজন চেয়ারম্যান হিসেবে, একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে সার্ভিস কোর্সে যা যা আমার অ্যাকশন নেওয়া দরকার সেটা আমি নিয়েছি এবং এটা আমি আরও অনেকের বিরুদ্ধে নেব। এবার ডোমজুড়ের দিকে নজর রাখবো। ডোমজুড়ে স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ, 10ম শ্রেণীর ছাত্রীকে অস্ত্রের কোপ দেওয়া হয়েছে, মারার অভিযোগ, এবং এই অভিযোগে অভিযুক্ত প্রেমিক এবং তার সঙ্গীরা। একদমই সুদীপ্ত, এবং আমরা দেখেছিলাম যে ডোমজুর কিন্তু কিছুদিনের মধ্যে সম্প্রতি সেখানে ডাকাতি হয়েছিল বলে সেই কারণে কিন্তু ডোমজুর খবরের শিরোনামে এসেছিল। এবং এবার যে অভিযোগ সামনে আসছে যে 10ম শ্রেণীর এক ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়েছে এবং সেই কারণেই যে অভিযুক্ত যে তার প্রেমিক এবং তার সঙ্গীদের খোঁজে পুলিশ তদন্তে হাওড়ার ডোমজুর থানার পুলিশ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত অভিযুক্তদের কি গ্রেপ্তার করা গেছে? দেখো, এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করা যায়নি। তবে ঘটনা তোমায় বলে রাখি যে গতকালকে এই ছাত্রী, 10ম শ্রেণীর ছাত্রী, ডোমজুর লক্ষণপুরের বাসিন্দা, তার প্রেমিক ডেকেছিল ডোমজুর ভিডিও অফিসের সামনে। তখন দেখা করতে যাওয়ার সময় দেখা যায় ছাত্রীকে একাধিক যুবক দাঁড়িয়ে রয়েছে, তাকে জোর করে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ছাত্রী পালাবার চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র কোপ দেওয়া হয়। কোনো রকমের প্রাণে বেঁচে সে দৌড়ে দিয়ে একটি টোটোতে উঠে পড়ে এবং টোটোর যাত্রীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে তার প্রাণ বাঁচায়। কিন্তু এই ছাত্রীর বয়ান অনুযায়ী পুলিশকে জানানো হয়েছে কে কে ছিল, কারা ছিল এবং কি ঘটনা ঘটেছে। প্রেমিক ডেকেছিল দেখা করার জন্য, তারপরে কেন ছুরি দিয়ে একাধিকভাবে আঘাত করে তাকে প্রাণে মারার চেষ্টা করা হচ্ছিল, সমস্ত বিষয় পুলিশকে জানিয়েছে ডোমজুর থানার পুলিশকে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে এলাকার সিসিটিভি ফুটেজ এবং এই ছাত্রীর বয়ান অনুযায়ী পুলিশ তদন্তই নেমেছে। এবং এই যে ডোমজুড়ে গতকালকে তুমি জানো দুপুর 12টা একটা দুঃসাহসিক ডাকাতি হলো, তারপরেই আবার এই রাতে ছাত্রীকে এইভাবে ধারালো অস্ত্র দিয়ে কোপানো, একবারে রাস্তার ওপরে ভিডিও অফিসের সামনে, যেখানে জনবহুল এলাকায়। বারবার এই ঘটনা আতঙ্কিত ডোমজুরবাসী এবং প্রশ্ন উঠছে পুলিশের নিরাপত্তা নিয়ে। একদমই ধন্যবাদ তোমায় জগন্নাথ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত।
এই মুহূর্তে বীরভূমের দিকে নজর রাখবো স্বর্ণালী। রোগী মৃত্যুতে রামপুরহাট মেডিকেল কলেজে ধুন্ধুমার প্রাণ বাঁচাতে হাসপাতাল থেকে পালালেন ডাক্তার এবং নার্সরা, এবং চিকিৎসার গাফিলতি রয়েছে বলেই জানা যাচ্ছে। একদমই সুদীপ্ত, যেমনটা অভিযোগ করা হচ্ছে যে চিকিৎসার গাফিলতির কারণেই কিন্তু এই মৃত্যু। বিক্ষোভ মৃতের পরিবারের, দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি, রীতিমতো মারধরের চেষ্টা করা হয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে। অভিযোগ মৃতের পরিবারের বিরুদ্ধে, অর্থাৎ একদিকে যেমন মৃতের পরিবার তারা যেমনটা অভিযোগ করছে যে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে রোগীর, তেমনি অন্যদিকে পরিবারের বিরুদ্ধে ডাক্তার এবং নার্সদের মারধরের চেষ্টার অভিযোগও করা হয়েছে। অর্থাৎ দুই পক্ষই অভিযোগ করছে। তবে ঠিক কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ঠিক কি ঘটনা ঘটেছিল? হ্যাঁ দেখো সুদীপ্ত, সকাল থেকে যে ছবি আমরা কলকাতা টিভির পর্দায় তুলে ধরছি, সেই ছবি কিন্তু একেবারেই ভয়াবহ, অশান্ত, অগ্নিগর্ভ পরিস্থিতির একটা ছবি। বিশেষ করে সরকারি হাসপাতাল বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজের। দেখো, যেটা ঘটনা ঘটেছে জানতে পারছি গতকাল গভীর রাত্রে একজন রোগী মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু এই অবস্থার চেহারা নাই। দেখো, অবশ্যই হাসপাতাল কর্তৃপক্ষের যেটা দাবি সেটি হচ্ছে অবশ্যই যে অভিযোগ তাদের বিরুদ্ধে নিয়ে আসা হচ্ছে সেটা মিথ্যা এবং ভিত্তিহীন। ঠিকঠাকই চিকিৎসা হয়েছে, তা সত্ত্বেও যিনি মারা গেছে তাদের আত্মীয় পরিজনরা যেভাবে মারমুখী হয়েছিল তাতে কার্যত বলা যেতে পারে যে প্রাণে বাঁচার জন্য, নিজেকে জীবনে রক্ষা করার জন্য হাসপাতাল থেকে কিন্তু দৌড় লাগায়, অর্থাৎ ছুট দিয়ে প্রাণে বাঁচে হাসপাতালের যারা কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। অবশ্যই দেখো, যে অভিযোগ নিয়ে আসছে বিশেষ করে যে সাবিনা বিবি রামপুরহাট মহকুমা এলাকার বাসিন্দা, বুকে ব্যথা নিয়ে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়, তারপরে নাকি তার মৃত্যু হয়। যেটা অভিযোগ যে চিকিৎসার গাফিলতির কারণে কিন্তু মৃত্যু হয়েছে, এমনটাই নিহতের যারা পরিবার পরিজনরা রয়েছে তারা কিন্তু অভিযোগ করছে। তাদের দাবি যেটা হচ্ছে যে জুনিয়র যে ডাক্তার তাদেরকে দিয়ে চিকিৎসা করানো হয়েছে, সিনিয়র যে সমস্ত চিকিৎসকরা ছিলেন তারা কেউই কিন্তু কোন রকম চিকিৎসা বা ট্রিটমেন্ট ব্যবস্থা বাড়িয়ে দেয়নি, এমনটাই কিন্তু তারা কিন্তু অভিযোগ করছে। মনে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কি বলা হয়েছে? যদি প্রশ্নটা করো একবার। হ্যাঁ, হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কি বলা হচ্ছে? দেখো, হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে অভিযোগ সামনে আসছে সেই অভিযোগ কিন্তু একেবারেই সত্য নয়। তবে যেহেতু একটা অভিযোগ এসেছে, খুব স্বাভাবিকভাবেই পুরো বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে তারা তদন্ত প্রক্রিয়া করবেন এবং পুরো বিষয়টি তদন্ত প্রক্রিয়া করার পর বিষয়টিকে তারা একদম বোঝা গিয়েছে মনে, অর্থাৎ দুই পক্ষেরই অভিযোগ রয়েছে, অভিযোগ এবং পাল্টা অভিযোগে এখন এই পর্যন্ত এই খবরে আমাদের নজর থাকবে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আরো বারো। আর এই মুহূর্তে সুদীপ্ত, আমরা যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, চিকিৎসা করাতে এসে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা। 21 বছরের যাদব সূত্রধর নামে এক যুবকের মৃত্যু। আর যুবকের মৃত্যু হয়েছে কল্যাণী JNM হাসপাতাল এবং মেডিকেল কলেজের এই ঘটনা। রোগীর পরিবারের দাবি, ডায়ালিসিস করাতে এসে হাসপাতালের গাফিলতিতেই মৃত্যু হয়েছে যুবকের, এবং দীর্ঘক্ষণ অপেক্ষার পরও তারপরও যুবককে ডায়ালিসিস করার জন্য ডাকা হয়নি বলে অভিযোগ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, ঠিক কি অভিযোগ সামনে আসছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে? দেখো, প্রথমেই বলি, এর নাম যাদব সূত্রধর, বয়স 21। সে কিন্তু একজন পড়ুয়া, বাড়ি হচ্ছে কল্যাণীর মাঝের চরে। গতকাল তিনি বেশ কিছুদিন ধরে ছেলেটি অসুস্থ ছিল, গতকাল তাকে ডায়ালিসিস করার জন্য কল্যাণী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে, যেখানে ডায়ালিসিস বিভাগ সেখানে তাকে রেখে দেওয়া হয় এবং তাদের পরিবারকে বলা হয় ফোন নাম্বার দিয়ে যান, ডায়ালিসিস শেষ হলে তাদেরকে জানিয়ে দেবে, তারপরে রোগী তাদের হাতে সমর্পণ করবে। কিন্তু দেখা যায় রাত্রি 3টে পর্যন্ত কোনো ফোন না পাওয়ায় তার আত্মীয় স্বজন এবং পরিবারের লোকজন যখন আবার ডায়ালিসিস সেকশনে যান বা বিভাগে যান, তখন তারা তাদের রোগীকে দেখতে পায় না। তখন সেখানে কর্তব্যরত ডাক্তার এবং যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন তাদেরকে প্রশ্ন করে যে এইখানে আমাদের ডায়ালিসিসের যে ছিল যুবক, সে কোথায়? তখন কিন্তু তারা সদুত্তর দিতে পারছিলেন না এবং তারা কিন্তু বলেন যে অন্য এক পার্টি হয়তো নিয়ে গেছে, মানে অন্য পরিবারের লোক নিয়ে গেছে। এই কথা শুনে তখন তারা রেগে যান এবং তারপরেই এই পরিবাররা তার খোঁজাখুঁজি শুরু করে এবং খোঁজাখুঁজি শুরু করতে কিছুটা দূরে যেখানটায় হসপিটালের মানে গেট যেখান থেকে বেরোয়, যেখানে সিকিউরিটি আছে, তার কিছুটা দূরে
উলঙ্গ অবস্থায় তাদের যে রোগী সে পড়ে থাকে, হাতে মুখে কেটে যাওয়ার রক্ত পড়ছে এই অবস্থায়। সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে তুলে দিয়ে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়, ততক্ষণে তার মৃত্যু হয়েছে। তাদের দাবি যে তারা সারা রাত ধরে এখানে পড়ে থাকলেন, 4 থেকে 5 জনের নাম্বার নেওয়া হলো, তাহলে কেন তাদেরকে ডেকে তাদের হাতে হস্তান্তর করলো না, এবং রোগী কিভাবে ওই ডায়ালিসিস রুম থেকে বাইরে এলো, এই নিয়ে কিন্তু তারা গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায়। অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কি প্রতিক্রিয়া? দেখো, যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে যারা যারা কালকে এই ডায়ালিসিসের দায়িত্বে ছিলেন বা যারা করেছেন তাদের সঙ্গে তাদের দেখা হচ্ছে, তাদের মধ্যে এই মুহূর্তে তারা ওখানে কেউ ছিলেন না, এবং তাদের কাছ থেকে সবটা জেনে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একদমই। আপাতত ধন্যবাদ তোমায় সুবল। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। কৌস্তুভ রায়ের জামিন মামলায় বিপাকে ইডি। আদালতের নির্দেশ মতো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 50 লাখ টাকার ডিম্যান্ড ড্রাফটের নথি জমা দিতে ব্যর্থ ইডি। শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্ট দিয়েই ক্ষান্ত থাকলো ইডি। জামিন মামলার শুনানি শেষ। 15 জুন রায় দেবে বিশেষ আদালত। আদালতের নির্দেশ, ডিডির নথি দিতে ব্যর্থ ইডি, ব্যাংক স্টেটমেন্ট দিয়েই ক্ষান্ত ইডি। ইডির ভূমিকায় হাসির রোল। এজলাসে উপস্থিত আইনজীবী মহলে। মঙ্গলবার ছিল নগর দায়রা আদালতের স্পেশাল সিবিআই কোর্টে কৌস্তুভ রায়ের জামিন মামলার শুনানি। আদালতের নির্দেশ মতো ইডি ডিমান্ড ড্রাফটের ইমেল জমা দিল। কৌস্তুভ রায়ের আইনজীবী মৃত্যুঞ্জয় চ্যাটার্জি জানান, হুজুর, আমি শুরুতে আপনাকে একটা ডিডির নথি দিতে চাই। এই ডিডির সঙ্গে মামলার কোনো সম্পর্ক নেই। আমি শুধু দেখাতে চাই পুরনো ডিডির কপি চাইলে তা কেমন ভাবে ব্যাংক দেয়। এটা বহু পুরনো একটা ডিডির কপি। ব্যাংককে চেয়েছিলাম, ব্যাংক বানিয়ে দিয়েছে। আমি রেফারেন্স হিসাবে দেখতে দিলাম, এটা দেখতে কেমন হয়, চাইলে যে পাওয়া যায় তাও বোঝাতে চাইলাম। বিচারক ইডির আইনজীবীকে বলেন, এই যে নথি দিলেন সঙ্গে একটা পেন ড্রাইভ, এটাই কি আছে? আমি তো শুধু ডিডির কাগজটা চেয়েছিলাম। ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, ব্যাংকে যে মেল করা হয়েছিল তার কপি দিলাম, বাকি তথ্য ওই পেন ড্রাইভে আছে, কয়েক হাজার পাতা, তাই পেন ড্রাইভ। কৌস্তুভ রায়ের আইনজীবী মৃত্যুঞ্জয় চ্যাটার্জি বলেন, একটা ডিডির কপি কয়েক হাজার পাতার? আমরা তো দিলাম হুজুর দেখার জন্য ডিডির কপি কেমন হয়, 1 পাতা। কৌস্তুভ রায়ের আইনজীবী শুভঙ্কর নাগ জানান, 1000 কপির ডিডিটা আমাদেরও দেখাতে বলুন হুজুর, উনি লুকোচ্ছেন কেন? কোর্ট প্রসিডিং এ তো এটা প্রয়োজন। বিচারক ইডির আইনজীবীকে বলেন, আপনি কি নিজেই পেন ড্রাইভের এত পাতা দেখেছেন, নাকি ইডি আপনাকে দিল আর আপনি আমায় জমা দিয়ে দিলেন? ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, না না, আমি দেখেছি হুজুর। কৌস্তুভ রায়ের আইনজীবী মৃত্যুঞ্জয় চ্যাটার্জি হাসতে হাসতে বলেন, ডিডির কপি চাইলে আমাদের ব্যাংক দিয়ে দেয়, কিন্তু ব্যাংক হয়তো ভয়ে ইডিকে এসব কাগজ দেয় না, যদি হঠাৎ সাক্ষী হিসেবে নাম ঢুকিয়ে নেয়। বিচারক জিজ্ঞাসা করেন, হাইকোর্টের রায় খারিজ হওয়ার পর তদন্ত কতটা এগিয়েছে? ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, আগের শুনানির দিন আমি অনুচ্ছেদ ধরে ধরে বলে দিয়েছি, জানুয়ারির পর থেকে তদন্তে কি কি হয়েছে সেটা উল্লেখ আছে। কৌস্তুভ রায়ের আইনজীবী জয়দীপ বিশ্বাস জানান, নতুন কিছুই তো নেই হুজুর এখানে, আরইউডিতে যা ছিল তাই লেখা বিভিন্ন অনুচ্ছেদে। বিচারক বলেন, এই আদালত চাইছে তদন্ত এগিয়েছে কিনা জানতে, কারণ আবেদনকারীর দাবি আমাকে জামিন দিন, না হলে বিচার প্রক্রিয়া শুরু করুন। হাইকোর্টের রায়টা তখনই আমার কাছে যুক্তিযুক্ত হবে যদি দেখা যায় তদন্তে কোনো অগ্রগতি হয়েছে। কৌস্তুভ রায় বলেন, নিন হুজুর, আমি নোটস অফ আর্গুমেন্ট জমা দিলাম। ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, সেটা নোটস অফ আর্গুমেন্ট আছে। আমরা এই 5 মাসে কি কি করেছি সেগুলো আমরা আদালতকে জানিয়েছি, কিন্তু তার আউটকাম কি হয়েছে সেটা এক্ষুনি জানাতে পারবো না যতক্ষণ না রেকর্ডে আসছে। এর ওপর উনি আবার 23 পাতার আর্গুমেন্ট জমা দিলেন, সেটাও তো পড়তে হবে। কৌস্তুভ রায়ের আইনজীবী মৃত্যুঞ্জয় চ্যাটার্জি বলেন, একটা ডিডির নথি যদি 10,000 পাতা হয়, নোটস অফ আর্গুমেন্ট 23 পাতা হবে না হুজুর। বিচারক ইডিকে বলেন, পিএমএলএতে প্রমাণ করতে হবে অভিযুক্তকে নিজেই, তাই ওনাকে সেই অনুযায়ী আদালতের কাছে আর্গুমেন্ট তো জমা দিতে হবে। কৌস্তুভ রায় বলেন, 5টা বিলের হিসাব লেজারে আছে, পাশাপাশি টেলিকাস্ট সার্টিফিকেট আছে। হুজুর, আমি 1,25,00,000 টাকা পাই। বিচারক কৌস্তুভ রায়কে বলেন, আপনার হিসেব অনুযায়ী 40 বিলের লেজার আছে। কৌস্তুভ রায় বলেন,
হুজুর, ইডির মতো তো আমি 50 লাখ টাকা বাদ দিয়ে দিতে বলতে পারবো না। আমার হিসেব অনুযায়ী 40টি বিল জেনুইন। যে 5টি বিল ওরা বলছিলেন আমি সেগুলি টেলিকাস্ট সার্টিফিকেট দিয়েছি, আগেই দেওয়া ছিল। আমি সুবিধা হবে বলে সংক্ষিপ্তভাবে আবার দিলাম। সেকেন্ড ধরে ধরে বিলের হিসেব মেলানো আছে। আবার লেজার অনুযায়ী মিলিয়ে দিয়েছি 1,25,00,000, আর ইডির দেওয়া হিসেব ধরেও মিলিয়ে দিয়েছি 1,25,00,000। দুভাবেই আমি মিলিয়ে দিয়েছি হুজুর। বিচারক বলেন, 40টা বিলের হিসাবই তাহলে আপনি দিলেন, তাই তো? আপনি বলেছেন আপনিই টাকা পান, তাই তো? কৌস্তুভ রায় বলেন, হ্যাঁ হুজুর, প্রথমটার শুধু দিতে পারিনি 57,000 টাকা। ওটা চাইলে আনাতে হবে, অনেক পুরনো। আমি টাকা পাই, আর আমি 11 মাস জেলে আছি। কৌস্তুভ রায়ের আইনজীবী শুভঙ্কর নাগ জানান, ইডির দেওয়া ডিডির মেল কি আমি দেখতে পারি? বিচারক বলেন, ওনারা যে মেল দিয়েছে তার সঙ্গে 1000 পাতার অ্যানেক্সটার আছে, তার থেকে কি পাবেন? কৌস্তুভ রায়ের আইনজীবী মৃত্যুঞ্জয় চ্যাটার্জি বলেন, হুজুর, কি কাগজ দিল যদি একবার দেখান। ওরা লাস্ট মিনিটে এমন এমন কাগজ দেয় যে গোল খেয়ে যায়, যদি অনুগ্রহ করে দেখান। বিচারক বলেন, নিন কাগজটা দেখে নিন। কৌস্তুভ রায় বলেন, হুজুর, এই ডিডির কপিতে তো ডিডিটাই নেই, ব্যাংক অ্যাকাউন্টের হিসাবটাই তো আবার দিয়েছে। কৌস্তুভ রায়ের আইনজীবী জয়দীপ বিশ্বাস জানান, আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্তকে জামিন দেওয়ার সময় আদালতকে মুখ্যত দুটি জিনিস দেখতে হয়। প্রথমত, অভিযুক্ত প্রামাণ্য নথিতে কারচুপি করতে পারেন কিনা। দ্বিতীয়ত, সাক্ষীদের তিনি প্রভাবিত করতে পারেন কিনা। হাইকোর্টের রায়ের পর আমায় একবারও জিজ্ঞাসাবাদ করা হয়নি। তারপর যে চার্জশিট পেশ করা হয়েছে তাতেও কৌস্তুভ রায়ের নাম নেই। আমরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা প্রত্যাহার করেছি। এখন বেরিয়ে নথি নষ্ট করার কোনো প্রশ্নই নেই। আমায় যেভাবে গ্রেফতার করা হয়েছে সেটা পূর্ব পরিকল্পনা অনুযায়ী। আমাকে বলতে পারতো, আমি পরের দিন গিয়ে নথি দিতাম, সেই সুযোগ আমায় দেওয়া হয়নি। এই মামলায় সাক্ষীদের প্রভাবিত করারও তো কোনো সুযোগ নেই। 13 জন সাক্ষীর মধ্যে 12 জনই সরকারি কর্মী, ফলে ওই সাক্ষীদের প্রভাবিত করার সুযোগই নেই। সব ডকুমেন্টের ওপর ভিত্তি করা, এবং সেই ডকুমেন্ট ইতিমধ্যেই কোর্টে জমা পড়ে গেছে। তাহলে আর কিসের ভিত্তিতে আমাকে আটকে রাখা হবে? বিচারক বলেন, সেকশন 19 কমপ্লাই না হলে সেকশন 62-তে আইওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাটাও আমায় মাথায় রাখতে হবে। কৌস্তুভ রায়ের আইনজীবী শুভঙ্কর নাগ জানান, হুজুর, আমি সেকশন 45 স্যাটিসফাই করে দিয়েছি। আমার সব বিলই জেনুইন। ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, আইও বলেছে এখনো তদন্ত চলছে, চেঞ্জ অফ সার্কামস্ট্যান্সেস নেই। বিচারক ইডির আইনজীবীকে বলেন, আগে একবার আইওর উপস্থিতিতে ইডি জানিয়ে দিয়েছে যে তদন্ত শেষ, অন রেকর্ড রয়েছে আদালতে। আইনজীবী বদলে গেলেও কোর্টের রেকর্ড বদলে যায় না। গোলপোস্টটা নির্দিষ্ট জায়গায় রাখুন, গোলপোস্টটা সুবিধা মতো সরাবেন না। ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী বলেন, পিএমএল আইনের বহু রায় আছে, সেখানে বলা আছে, সুপ্রিম কোর্টের রায় আছে, জেল ইজ রুল, বেল ইজ এক্সেপশন। বিচারক বলেন, এমন কিছু তো আমার জানা নেই, ইউএপিএ নিয়ে এমনটা আছে জানি, তবে আপনি যখন বলছেন আমি দেখব। পিএমএল আইনের সেকশন 45 নিয়ে সন্তুষ্ট হতে হবে আমায়, আর আপনি যদি পিএমএল এ নিয়ে সুপ্রিম কোর্টের রায় দেখিয়ে দিতে পারেন যেখানে আছে জেল ইজ রুল, বেল ইজ এক্সেপশন, তাহলে তো আমার কাজ আরো সহজ হয়ে গেল। কৌস্তুভ রায় জানান, হুজুর, সংবিধান থেকেই সব আইনের সূত্রপাত। অনুচ্ছেদ 21-এ ব্যক্তি স্বাধীনতার কথা বলা হয়েছে। সে বিষয়ে অনেকগুলি মামলাতে সুপ্রিম কোর্টের রায়ও রয়েছে। আমি কিছু নোট করে এনেছি আপনাকে দেখাবো বলে। আপনি যদিও আমার থেকে অনেক ভালোভাবে এগুলি জানবেন হুজুর। মামলার বিচার প্রক্রিয়া দীর্ঘদিন পরেও না শুরু হলে জামিন দেওয়ার নজির রয়েছে হুজুর। বিচারক বলেন, আমি দীর্ঘদিন এই মামলাটা শুনলাম। হাইকোর্টের জামিন বাতিলের রায়টা আমায় ভালো করে পড়তে হবে। মেরিটে শুনানির ওপর জামিন নাকচ হয়েছে, নাকি ইডির অনুসন্ধানের সময় চাওয়ার কারণেই জামিন নাকচ করা হয়েছিল, সেটা ভালো করে আমায় বুঝতে হবে। আমার কয়েকটা দিন সময় লাগবে। অর্ডার আমি রিজার্ভ রাখছি। শুনানি শেষ, রায়দান স্থগিত। 15ই জুন কৌস্তুভ রায়কে কোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনই জামিন মামলার রায় দেবেন মাননীয় বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়। আদালতে থেকে বেরোনোর সময় রুশ দার্শনিক রোজা লুক্সেমবার্গকে স্মরণ করলেন কৌস্তুভ রায়। গণতন্ত্র এবং স্বাধীনতা সেই মানুষগুলোর জন্য নয় যারা সরকারের সমর্থক। গণতন্ত্র এবং স্বাধীনতা সেই মানুষগুলোর জন্য নয় যে কোনো বড় দলের সমর্থক, সে যত বড় দলই হোক না কেন। স্বাধীনতা এবং গণতন্ত্র মানে সেই মানুষগুলোর জন্য যারা একটু অন্যরকম। কলকাতা টিভি। এখন সময় আরো একটি বিরতির।
ফিরছি বিরতির পর আরো অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আরো বারো। অন্ধ্রে নতুন সরকারের শপথ, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চন্দ্রবাবু নাইডু। আর উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পবন কল্যাণ। শপথ অনুষ্ঠানে সামিল হলেন মোদি, অমিত শাহ এবং জগৎ প্রকাশ নাড্ডা। অন্ধ্রের নতুন রাজধানী হবে অমরাবতী। শপথের আগেই ঘোষণা চন্দ্রবাবুর। বিধানসভা ভোটে 135টি আসন পেয়েছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টিডিপির এই জয়। টিডিপির পবন কল্যাণের জনসেনা পার্টি পেয়েছে 21টি আসন। একদমই সুদীপ্ত, পবন কল্যাণের জনসেনা পার্টি পেয়েছে 21টি আসন এবং আজই যেমন যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আজই কিন্তু অন্ধ্রে চন্দ্রবাবু নাইডু তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন এবং সেই অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। এবং অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো, রায়গঞ্জে পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। লরি এবং গাড়ির মুখোমুখি এই সংঘর্ষ। মৃত্যু হয়েছে 4 জনের, আহত এই 5 জনের বলে জানা যাচ্ছে। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। একদমই সুদীপ্ত, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই ঘটনায় এখনো পর্যন্ত যেমনটা খবর রয়েছে যে লরি ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত 4 এবং রায়গঞ্জে পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। লরি ও গাড়ির মুখোমুখি সংঘর্ষেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে এমনটাই জানা যাচ্ছে এবং নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা এমনটাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। একদমই তাই, এবং এর তদন্ত শুরু করেছে পুলিশ এবং 5 জন আহত হয়েছেন যারা হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে। রায়গঞ্জের এই ঘটনা, যেখানে গাড়ি এবং লরির মুখোমুখি এই সংঘর্ষ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, ঠিক কি ঘটনা ঘটেছে জেলে জানবো। পারিবারিক অশান্তির কারণে রায়গঞ্জের ঘাটল অঞ্চল থেকে একটি গাড়ি করে পরিবারের সব এবং গ্রামের লোকরা মিলে হরিরামপুরের দিকে অভিমুখে রওনা হয়েছিল। মাঝ রাস্তায় তাদের বাঙার অঞ্চলে একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই 12 নম্বর জাতীয় সড়কে, যেখানে একটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজের সামনে এসে দুটো গাড়ির সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে এমনই দুর্বল অবস্থা ছিল যে এলাকার মানুষ তাদেরকে কোনো রকমে তুলে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে পারে। গতকাল রাতে 1 জন এবং আজকে সকালে আরো 3 জনের মৃত্যু হয়েছে এবং এলাকার পঞ্চায়েত সদস্য এবং আরেকজনকে নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়িতে এবং বাকি 3 জন কিন্তু রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে, কারণ এই ঘটনাটা পরিবারের সাথে আরো বেশ কয়েকজন কিন্তু মারা গিয়েছে এবং আহত হয়েছেন অনেকে এবং এই ঘটনার ফলে কিন্তু এলাকায় যথেষ্টই শোকের অবস্থা নেমে এসেছে। ধন্যবাদ বিক্রমাদিত্য তোমাকে।